হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা থেকে ডাব্লিউপি মেনে প্র্যাকটিস সেটের আমরা অঙ্কের সমাধান করব। আর ক্লাসের ফুল পিডিএফ অর্থাৎ পুরো কর্মক্ষেত্র পেপারটা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে কর্মক্ষেত্র পেপারটা ডাউনলোড করে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, 370-এর 88% যোগচিহ্ন 210-এর 24% মাইনাস এখানে কত হবে সমান 118। তাহলে প্রথমে এর মানে আমরা জানি গুণ চিহ্ন, তাহলে 370 এর মানে হচ্ছে গুণ চিহ্ন, তাহলে 88 বাই হচ্ছে কত 100, তারপর হচ্ছে যোগ চিহ্ন 210 এর মানে হচ্ছে গুণ, আর 24% উঠে কি হলো তলায় 100 হলো। এবার মাইনাস এটাকে আমরা ধরে নিলাম এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 118। এবার আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে। এদিকে 0 0 কাটা দাও, 2 দিয়ে কাটা দিলে 44 2 88, 2 দিয়ে কাটা দিলে 5, আর এদিকে একটা 0 0 কাটা দাও, 2 দিয়ে কাটা দিলে 12, 2 দিয়ে কাটা দিলে 5। তাহলে এখানে দেখো এই নিচে হচ্ছে 5 আর ওপরে 37 আর 44 আমাদের গুণ করতে হবে। তাহলে 37 আর 44 কী করে গুণ করব দেখো, 37 আর 44টাকে আমরা 4 গুণিত 11 করব, ঠিক আছে। তাহলে 4 7 28, হাতে থাকলো 2, 3 4 12, 2 14, এটার সাথে 11 যদি গুণ করি তাহলে কত হবে 8, 8 4 12, 2 হাতে থাকলো 1, 4 4 একে 5, আর একে হচ্ছে 6, আর এদিকে হচ্ছে 1, 1628। তাহলে এটাকে যোগ করে কত পেলাম 1600, গুণ করে পেলাম 1628। 1628 যোগ চিহ্ন কত, এদিকে আবার তলায় 5 থাকছে, আর 21-এর সাথে 12 গুণ করলে প্রথমে 12কে 12, 2 হাতে থাকলো 1, 12 দুগুণে 24, আর একে হচ্ছে 25, 252। এটা মাইনাস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 118। তো এখানে আমাদের কি করতে হবে, এটাকে যদি আমরা লসাগু নিই তাহলে এদিকে 5 হয়ে যাবে লসাগু, তাহলে এই ভাগ করলে 5-এর সাথে 5 ভাগ করলে 1, সেটাকে যোগ করলে হবে 1628 ওপরে, আর যোগ চিহ্ন কত এদিকে হবে 252, ঠিক আছে। এটা মাইনাস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে কত 118। এবার এটাকে যোগ করলে কত হবে, এটাকে যদি যোগ করি তাহলে এদিকে হবে 8 আর 2 হচ্ছে 10, 5 আর 2 7, আর একে 8, ঠিক আছে, 6 2 8, আর এদিকে হচ্ছে 1, 1880 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 118। 5 দিয়ে এটা কাটা যাবে শেষে যেহেতু শূন্য আছে, তাহলে 3 5 15, 3 5 15, আর এদিকে 5 7 35, 35 3 5 6 30, 376। তাহলে এদিকে মাইনাস এক্স এদিকে থাকলো, আর এদিকে সমান 118 আছে, প্লাস 376টা এদিকে গেলে হবে মাইনাস 376, ঠিক আছে। তাহলে 376 যদি আমরা মাইনাস করি কত থেকে 118 থেকে, তাহলে কত হবে এদিকে 8 8 16, 8 8 16, 2 এদিকে হচ্ছে কত 5, আর এদিকে হচ্ছে কত 258, আর বড়টার আগে মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 258। তাহলে এদিকে মাইনাস মাইনাস তো কাটা যাবে, তাহলে এক্সের ভ্যালু কত পেলাম 258। অপশান বি হয়ে যাবে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন, যে এই রুট 36 আছে, তাহলে 6-এর স্কোয়ার 36 হয়, তাহলে রুট 36 না লিখে আমরা 6 লিখব, তলায় রুট 49 না লিখে আমরা কত লিখব 7 লিখব, 7-এর স্কোয়ার 49 হয়, যোগ চিহ্ন ওপরে হচ্ছে 3, তলায় হচ্ছে 7, যোগ চিহ্ন 5, তলায় হচ্ছে কত 7। তাহলে এদিকে 7 যদি এলসিএম হয় তাহলে ওপরে কত হবে 6 যোগ 3 যোগ 5, তাহলে 6 3 9 5 14, তাহলে 14/7, তাহলে 7 দিয়ে এটা কাটা দিলে কত হবে 7 দুগুণে 14, 2 হয়ে যাবে এটার আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, এটা 8 নম্বরে আছে, যে রুট 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 64। আমরা জানি স্কোয়ার উঠে রুট হয়, তাহলে আমরা রুট উঠিয়ে স্কোয়ার করতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 6 এটা ইকুয়াল টু 64। এবার এটাকে আমরা স্কোয়ার করলাম, ঠিক আছে, রুট উঠিয়ে এদিকে আমরা স্কোয়ার করলাম, তাহলে 2 টু দি পাওয়ার 6 এটা ইকুয়াল টু কত হবে, তাহলে 64, 2-এর পাওয়ারে 6, অর্থাৎ 2কে 6 বার গুণ করলে 64 হয়, আর এর পাওয়ারে তো 2 আছেই, তাহলে এখানে 2 টু দি পাওয়ার এক্স এটা ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে 12। এখানে আমরা 2 কেন নিলাম, যে এখানে 8-এর স্কোয়ার 64 হতো, এখানে আমাদের 2 আছে তাই আমরা এখানে 2 নিতে হবে, কারণ এই আমাদের তখন এই 2 কাটতে হবে, তবেই আমাদের এক্সের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এক্স ইকুয়াল টু কত পড়ে থাকছে, এক্স ইকুয়াল টু 12, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 12, এটাই হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার।
রাজেশ 5 মিটার প্রতি সেকেন্ড বেগে হাঁটতে পারেন বা 20 মিটার প্রতি সেকেন্ড সাইকেল চালাতে পারেন। দুটি পরিবহনের মাধ্যমে তিনি 600 মিটার দূরত্ব অতিক্রম করে 45 সেকেন্ড সময় নেন। তাহলে রাজেশ কতক্ষণে সাইকেল চালিয়েছিলেন? তাহলে এখানে এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। ঠিক আছে, এদিকে ধরলাম সে হেঁটে গেছিলো অর্থাৎ ওয়াক, আর একদিকে হচ্ছে সাইকেল চালিয়ে গেছিলো, সি লিখলাম। হেঁটে কত মিটার সে গেছিলো কত গতিবেগে? 5 মিটার প্রতি সেকেন্ডে, আর এদিকে সাইকেল চালিয়ে গেছিলো 20 মিটার প্রতি সেকেন্ডে। এবার দুটো পরিবহনের মাধ্যমে অর্থাৎ মোট আমাদের যে এই গতিবেগটা সেটা বের করব, যে গতিবেগ ইকুয়াল টু কি, ডিস্ট্যান্স বাই হচ্ছে কত, টাইম কত আছে 45, তাহলে 15 দিয়ে কাটা দিলে 4 15 60, 15 দিয়ে কাটা দিলে হবে 3, 40/3। তাহলে এদিকে এটাকে আমরা 40/3টাকে মাঝে লিখব। এই 3টাকে এক কাজ করি, এই 3টাকে আমরা কেটে দিই, নাহলে আমাদের এই 3টাকে না কাটলে আমাদের একটু মাইনাস প্লাসে একটু আমাদের অসুবিধা হবে। তাহলে 3টাকে উঠাতে গেলে এদিকে 3 দিয়ে গুণ করলাম, এদিকেও 3 দিয়ে গুণ করতে হবে, এদিকেও 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এদিকে হলো কত, 3 5 15 হলো, এদিকে হলো কত 60, আর এদিকে কত হলো, এদিকে হলো 40। ঠিক আছে, 40টাকে আমরা এখানে লিখছি। এবার এটাকে অ্যালিগেশন মেথড ইউজ করব। 60 থেকে 40 মাইনাস করো, এদিকে লেখো, আর এটাকে মাইনাস করো, তাহলে এদিকে লেখো। 40 থেকে 15 মাইনাস করলে 25। তাহলে এই যেটা স্পিডের যেটা অ্যালিগেশন থেকে আমরা এখানে পাবো কিসের, টাইমের অ্যালিগেশন। ঠিক আছে, টাইমের অ্যালিগেশন, এটা টাইমের রেশিও পাবো, এটা মাথায় রাখবে। তাহলে এখানে টোটাল টাইমটা দেখো কত, মোট সময় বলা আছে দুটো পরিবহনে 45 সেকেন্ড, আর এখানে মোট পরিবহনের টাইমটা কত লাগছে 20, আর 25 হচ্ছে, এদিকেও আমাদের কিন্তু 45 সেকেন্ডই লাগছে। আমরা কিন্তু আর অনুপাতে আর কাটবো না, যেহেতু এখানে 45 পেয়ে গেছি, তাহলে এটা আমাদের 45 সেকেন্ড মানে 45 ইউনিট লাগছে এখানে, আর এখানে টোটাল টাইমটাও 45 সেকেন্ড বলা আছে। তাহলে 45-এর ভ্যালু 45, তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু 1। কতক্ষণে সাইকেল চালিয়েছিলেন, তাহলে এখানে আমাদের সাইকেল চালিয়েছেন কতক্ষণে, তাহলে সাইকেলের এটা আমাদের আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1 হলে 25 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 25 সেকেন্ড কিন্তু সাইকেল চালিয়েছিলেন। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু 119, তাদের গসাগু কত? পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হয়, এটা মনে রাখবে। যেমন 2 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা, এদের গসাগু কত হবে, এদের গসাগু 1 হবে। এই 119টাকেই ভাঙি, যে এদের দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বলা আছে 119, তাহলে 119টাকে যদি ভাঙি তাহলে কত হবে দেখো, 7 দিয়ে 7 একে 7, 7 7 49, 17, মানে 17 একটা সংখ্যা, এই 7 একটা সংখ্যা, আর একটা 17 একটা সংখ্যা। এদের এবার দুটি, এটা মৌলিক সংখ্যা, এবার এই দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে, 7 আর 17-এর গসাগু সর্বদা 1 হবে। ঠিক আছে, এটা সরাসরি মুখস্থ করে নেবে যে দুটি মৌলিক সংখ্যার লসাগু যত হবে ওর গসাগু সবসময় 1 হয়। আর মৌলিক সংখ্যার লসাগু বের করতে বললে কি হয়, যে দুটি মৌলিক সংখ্যার গুণফল হয়ে যায় তাদের লসাগু। যদি 2 আর 3-এর লসাগু বের করতে বলতো এলসিএম, তাহলে হয়ে যেত কত, 6। ঠিক আছে, দুটি মৌলিক সংখ্যার গুণফল হয়ে যায় লসাগু, আর দুটি মৌলিক সংখ্যার গসাগু হয় সর্বদা 1, কারণ কোনো সংখ্যা দ্বারা এতে পরস্পর ভাগ যাবে না। যদি কোনো ভগ্নাংশের লব ও হর 4:5-এ থাকে, তাহলে লব হচ্ছে 4 আর হর হচ্ছে 5। ঠিক আছে, লবকে 7 বাড়ালো, তাহলে যখন এই লবকে 7 বাড়াচ্ছে, হরকে 4 বাড়াচ্ছে, এবার এখানে সরাসরি যদি আমরা 7 যোগ করি, এদিকে 4 যোগ করি, তবে আমাদের কিন্তু অ্যান্সার আসবে না। কেন আসবে না, এইটাকে আমাদের 4x ধরতে হবে, এটাকে 5x ধরতে হবে। ঠিক আছে, এবার কি বলা আছে দেখো, এই লবকে 7 বাড়াচ্ছে, তাহলে এখানে লবকে 7 বাড়ালো, আর হরকে কত 4 বাড়ালো, তাহলে +4। এবার এই যে রেশিওটা এলো, সেই রেশিওটা কত, 1:1 হলো। গুণাগুণি গুণ করো, তাহলে এই 4x প্লাস 7-এর সাথে 1 গুণ করলে কত হবে, 4x + 7 হবে। এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 5x প্লাস হচ্ছে কত, 4। তাহলে এইদিকে এই 7 ছিল, +4টা এদিকে নিয়ে চলে আসি, তাহলে -4 হলো। 5x ছিল +4, এদিকে গেলে -4x হয়ে গেল। তাহলে এদিকে 5x থেকে 4x বাদ দিলে একটা x, আর 7 থেকে 4 বাদ দিলে হবে 3। তাহলে এবার ভগ্নাংশটি কত, ভগ্নাংশটা একটা 4x আর একটা 5x ধরেছিলাম। ঠিক আছে, একটা 4x, ওপরে 4x আর তলায় কত 5x। এবার x এর ভ্যালুটা পুট করো, তাহলে 4 × x এর ভ্যালু হচ্ছে 3, আর এদিকে হচ্ছে 5 × x এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 12/15 এটাই আমাদের হয়ে যাবে ভগ্নাংশটা।
একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 4% বৃদ্ধি পায়। শহরের বর্তমান জনসংখ্যা 50,000 হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে এখানে 50,000 হচ্ছে বর্তমান জনসংখ্যা, তাহলে এখানে আমরা 50,000 লিখলাম। 4% হারে বৃদ্ধি পায়, তাহলে 104 তলায় হচ্ছে 100। এরকম কত বছর বলা আছে? 2 বছর বলা আছে, তাহলে এরকম আমরা দুবার লিখব। ঠিক আছে, যদি আগে বলা থাকতো যে এখানে হয়তো এই বলা থাকতো যে 2 বছর পরে জনসংখ্যা এত, তাহলে বর্তমান জনসংখ্যাটা কত ছিল, মানে 2 বছর আগে জনসংখ্যাটা কত ছিল। আগে বললে 100টাকে ওপরে লিখবো, তলায় 104টাকে। দুবার বললে ওই রকমভাবে দুবার, ওপরে 100 তলায় 104। ঠিক আছে, এবার দেখো এদিকে দুটো 4টা শূন্য, এদিকে 4টা শূন্য কাটা গেল। 104কে 104 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? এদিকে হচ্ছে 4 4 16, এদিকে 4 একে 4, গণিত হচ্ছে 0 0 0, গণিত 104। এদিকে 6 1 4 4 8 0 1। এটার সাথে আবার কি করতে হবে? 5 গুণ করতে হবে। তাহলে 5 গুণ করলে কত হবে? এদিকে 5 6 30, হাতে থাকলো 3 5 কে 5 3 8, 5 8 40, 5 কে 5 5 4 0 8 0, 54,080। অপশান সি এটার আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। রঞ্জনের বেতন 30% কমেছে এবং পরবর্তীতে 40% বেড়েছে, তার বেতন কত শতাংশ কমে বা বাড়ে? রঞ্জনের বেতন প্রথমে কত ছিল? রঞ্জনের বেতন ছিল প্রথমে ধরলাম 100। এবার রঞ্জনের বেতনটা প্রথমে 30% কমলো, তাহলে 100-র 30% কমলো মানে কত হলো? 70 টাকা হলো। এবার পরবর্তীতে আবার 40% বেড়ে গেছে, তাহলে 70-এর আবার 40% বাড়লো মানে কত? 140, তলায় হচ্ছে 100। 7 14 হচ্ছে 98। তাহলে এখানে কি বলা আছে যে এই যে তার বেতন কত শতাংশ কমে না বাড়ে? তাহলে 100 ছিল, এখন হলো কত? 98 হলো। কমেছে না বেড়েছে? তাহলে এখানে আমরা দেখছি 2 কমেছে। এবার 100 থেকে কমা মানে আমাদের পার্সেন্টেজে কমা, তাহলে 2% কিন্তু হ্রাস হয়েছে। ধরি x হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 18 27 30 40 45 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 9 ভাগশেষ থাকে। কে অর্থাৎ ওই সংখ্যাটিকে 37 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে এখানে 18, প্রথমে আমাদের যে কাজ হবে এই 18 27 30 40 আর 45 আমাদের লসাগু বের করা। ঠিক আছে, প্রথমে 3 দিয়ে যদি পাঠাই তাহলে 3 6 18, 3 9 27, 3 10 30, এদিকে হচ্ছে 40 আর এদিকে 3 15 45। এটাকে যদি আবার 3 দিয়ে পাঠাই তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, এদিকে 10 40 আর এদিকে হচ্ছে 3 5 15। এটাকে 2 দিয়ে পাঠাও তাহলে এখানে তো 2 একে 2 হবে, এদিকে 3 5 দুগুণে 10, 20 দুগুণে 40, এদিকে হচ্ছে 5 5 দিয়ে এটা পাঠাও তাহলে এদিকে হবে 3, এদিকে 5 5 তো কাটা যাবে, 4 5 20। তাহলে এদিকে কত হচ্ছে? 5 দুগুণে 10, 3 তিরিক্ষে 9 আর এদিকে 3 4 12, তাহলে 9 12 108, 108 আর 10 অর্থাৎ 1080। তাহলে লসাগু কত পেলাম? এলসিএম পেয়ে গেলাম আমরা 1080। এবার প্রতি ক্ষেত্রেই 9 ভাগশেষ থাকে, তাহলে এক কাজ করো 9 যোগ করে দাও, তাহলে 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম সেটা পেয়ে গেলাম 1089। ঠিক আছে, 1089। এবার এই 1089কে এবার প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ মানে কি? এখানে 9 যোগ করে দিলাম, এখানে যে লসাগুটা পেলাম 4 অঙ্কের, এইটিকে লসাগু করে আমরা যেটা পেলাম 4 অঙ্কের সংখ্যাই পেলাম। এর সাথে 9 যোগ কেন করলাম? যে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকতে হবে বলা আছে, তাহলে 9 যোগ করলাম। এবার তুমি যখন 18 দ্বারা ভাগ করবে তখন দেখবে এক্সট্রা 9 বেঁচে আছে, 30 দ্বারা ভাগ করবে তখন দেখবে এক্সট্রা 9 বেঁচে আছে, তার জন্য আমরা 9 যোগ করলাম। ঠিক আছে, এবার এই সংখ্যাটাকে কি করতে হবে? 37 দ্বারা ভাগ করতে হবে। এবার 37 দ্বারা ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটাই আমাদের লিখতে হবে। 37 দুগুণে হচ্ছে কত? 3 9 3 7 21 বেশি হয়ে আছে, তাহলে 37 দুগুণে 3 20 60, 7 দুগুণে 14 74, তাহলে 2 দিয়ে হচ্ছে 74। এদিকে 4 34, এদিকে 9 370 10 দিয়ে, তাহলে 9 দিয়ে কত হবে এটা দেখি একবার। তাহলে 9 দিয়ে 7 9 63, 3 হাতে থাকলো 6, তাহলে 3 9 27 আর 6 হচ্ছে 33, তাহলে 9 দিয়ে হচ্ছে 333, তাহলে এদিকে হচ্ছে কত? 6 3 9 100। তাহলে ভাগশেষ কত থাকছে? 16 থাকছে, 16 হয়ে যাবে, এটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার।
কোশ্চেন 36, 2403টি বাচ্চার মধ্যে 2:3:3 অনুপাতে ভাগ করা হয়েছে, সর্বনিম্ন ভাগ কত? তাহলে তিনটি সংখ্যা, একটাকে 2x ধরলাম, একটাকে 3x ধরলাম, আর একটাকে 3x ধরলাম। ঠিক আছে, টোটাল কত হচ্ছে? 3 3 6 2 8x টাকা। টোটাল কত টাকার? 8x টাকা। কিন্তু এখানে বলা আছে টোটাল 2400 টাকা। এই 8xের ভ্যালু কত? 2400। তাহলে এক্সের ভ্যালু কত? 3 8 24 অর্থাৎ 300। এবার বলা আছে সর্বনিম্ন ভাগ কোনটা? তাহলে সর্বনিম্ন ভাগ হচ্ছে 2x। তাহলে এখানে আমাদের 2x-এর ভ্যালু কত হবে? তাহলে 2 × x-এর ভ্যালু হচ্ছে কত? 300। তাহলে এদিকে হচ্ছে 600 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একটি নৌকায় স্রোতের প্রতিকূল ও স্রোতের অনুকূলের গতিবেগের অনুপাত 1:2। নৌকাটি স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় নেয়, তবে স্থির জলে 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে নৌকার কত সময় লাগবে? তাহলে এখানে প্রথমে অনুকূলটাকে লিখি, অর্থাৎ প্রথমে অনুকূল লিখলাম, এদিকে প্রতিকূল লিখলাম। এদিকে প্রথমে কিন্তু প্রতিকূল ছিল, ঠিক আছে। তাহলে অনুকূলের রেশিও হচ্ছে 2 আর প্রতিকূলের রেশিও হচ্ছে 1। এবার এখানে অনুকূলে আমরা গতিবেগটা বের করতে পারি। তাহলে স্পিড ইকুয়াল টু কী হবে? অনুকূলে যে স্পিড সেটা কী হবে? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই সময়। তাহলে ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, বাই সময় হচ্ছে 5 ঘন্টা। তাহলে 5 8 40, তাহলে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে অনুকূলে গতিবেগ। কিন্তু এখানে অনুকূলে গতিবেগ বলা আছে কত? এখানে 2 ইউনিট। তাহলে এখানে 2 ইউনিটের ভ্যালু কত? 8, মানে এই 2-এর কত গুণ হচ্ছে? 4 গুণ। তাহলে একই রকমভাবে এই 1-এর 4 গুণ করো, তাহলে এদিকে 4। এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে গতিবেগ পেয়ে গেলাম 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এই নৌকার কত সময় লাগবে? তাহলে বোট স্পিড আমাদের আগে বের করতে হবে, মানে সময়টা চেয়েছে। আর সময় ইকুয়াল টু কী? যে টাইম ইকুয়াল টু হচ্ছে কি? টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই হচ্ছে কি? গতিবেগ। তাহলে এখানে দূরত্ব তো বলা আছে 24 কিলোমিটার, যে নৌকার যে স্থির জলে এত কিলোমিটার দূরত্ব নৌকার বলা আছে, ঠিক আছে। তাহলে এখানে নৌকার যে দূরত্ব সেটা বলা আছে কত? 24 কিলোমিটার বলা আছে। এবার গতিবেগটা, তাহলে বোট স্পিড বের করো, যে এই নৌকার গতিবেগ। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এটা হচ্ছে আমাদের নৌকার গতিবেগ। তাহলে এদিকে 8 আর 4 হচ্ছে 12 বাই 2 মানে হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এদিকে স্পিডকে 6 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে ভাগ করে দাও, তাহলে এদিকে ঘন্টা কিমি তো কেটে যাবে। তাহলে 4 6 24, ঠিক আছে। 4 ঘন্টা, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। A/B 5:3, তারপরে 11:10 এইভাবে বলা আছে। A/B, B/C, C/D। তাহলে আমাদের রেশিও চেয়েছে কি? A/B/C/D। তাহলে প্রথমে 5:3 এটাকে লিখলাম, তারপরে কত হচ্ছে B/C, সেটা বলা আছে 11:10, আর এটা আরেকটা কত বলা আছে? 5:6 বলা আছে। প্রথম তিনটিকে গুণ করলে প্রথমেরটা পেয়ে যাব। তাহলে এদিকে এই 5 × 11 × 5, এটা পেয়ে গেলাম প্রথমেরটা। প্রথমজন গ্রুপ ছেড়ে তার পরের গ্রুপে চলে যাবে। তাহলে এখানে আমরা এই বরাবর যখন গুণ করব তখন আমরা দ্বিতীয়টা পেয়ে যাব। অনুপাতের যে অধ্যায় সলভ করা আছে সেখানে ভালো করে বোঝানো আছে, ঠিক আছে। তাহলে 3 × 11 গণিত হচ্ছে 5। তৃতীয়টা কি পেয়ে যাব? এবার দ্বিতীয়জন গ্রুপ ছেড়ে তার পরের গ্রুপে চলে আসবে, অর্থাৎ এই বরাবর আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। 3 × 10 × হচ্ছে 5, আর শেষ তিনটিকে গুণ করলে আমরা শেষেরটি পেয়ে যাব, শেষেরটা। তাহলে এখানে 3 × 10 গণিত হচ্ছে কত? 6। তাহলে 5 প্রতিটাতেই কমন আছে দেখো, তাহলে এদিকে 5 কেটে দাও, তাহলে এদিকে 5 × 2 = 10, অর্থাৎ এটা কাটা যাবে। তাহলে প্রথমে 5 11 55 হলো, তারপরে 3 11 33 হলো। একটু অপশানের দিকে তাকাও, 55 30, 55 33, এখানে 45, এখানে 33, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটাকেও একটু সলভ করি, তাহলে 3 10 30 হচ্ছে, আর এদিকে 6 2 12, 3 12 36, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। এইগুলো পরীক্ষা হলে এক লাইনে কিন্তু শিখে রাখতে হবে, শর্ট ট্রিক্স খুব ইম্পর্টেন্ট। 5600 টাকার 3 বছরের শেষে 2100 টাকা সুদ দেয়। সুদের হার 5% বৃদ্ধি পেলে নতুন সরল সুদ কত হবে? তাহলে সুদের হারটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগে সুদের হার কত ছিল সেটা বের করো। তাহলে রেট ইকুয়াল টু কি? 100 × ইন্টারেস্ট কত বলা আছে? 2100 বলা আছে। নিচে প্রিন্সিপাল কত? 5600, এটা হচ্ছে প্রিন্সিপাল, ইন্টু টাইম হচ্ছে 3 বছরের।
তাহলে এদিকে এই 0 0 কাটা গেল, 3 7 21, 7 8 56, ঠিক আছে। তাহলে 4 দিয়ে কাটো 25, 4 দিয়ে কাটো 2, তাহলে এখানে রেট কত 25/2। এবার রেটটা কি বলা আছে 5% বৃদ্ধি, তাহলে 5% বৃদ্ধি মানে কত, তাহলে 25/2 এর 5% বৃদ্ধি মানে 105/100। যদি 5% হ্রাস বলতো তাহলে 95/100 করতাম, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কাটা দিলে হবে কত 20, 5 দিয়ে কাটা দিলে 5 দুগুণে 10 21, 5 দিয়ে কাটা দিলে 5, 5 দিয়ে কাটা দিলে 4, তাহলে উপরে হচ্ছে 5, 5 দুগুণে 10 105, উপরে হচ্ছে 105 আর তলায় হচ্ছে 8, 105 তলায় হচ্ছে 8। এটা হচ্ছে আমরা বৃদ্ধি পেয়ে রেটটা পেলাম। এবার এখানে সরল সুদ কত, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু কি PRT/100, তাহলে প্রিন্সিপাল কত এই 5600 টাকার প্রিন্সিপাল, আর কত রেট বলা আছে 105, তলায় হচ্ছে 8, টাইম কত বলা আছে 3 বছরের জন্যই, এটা বাই 100 করে দাও। তাহলে এদিকে 2 0 তো কাটা যাবে, 7 8 56, ঠিক আছে। তাহলে এদিকে 5 7 35 আর এদিকে হচ্ছে 7 1 7, এটার সাথে আবার 3 যদি গুণ করি তাহলে কত হবে 3 5 15, 3 3 9 10, 3 7 21 আর 1 22, 2205, এটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। কোশ্চেন 49, 15 12 18 24 এক্স এবং এক্সের গড় হচ্ছে 20, তাহলে এক্সের মান কত, তাহলে গড় ইকুয়াল টু কী জানি, গড় ইকুয়াল টু হচ্ছে সাম বাই হচ্ছে কি নাম্বার, যোগফল মানে টোটাল সংখ্যাগুলো যোগফল বাই সংখ্যা কটা আছে। তাহলে এখানে যোগফল করো, তাহলে 15 যোগ 12 যোগ 18 যোগ 24 যোগ হচ্ছে এক্স, তলায় এন সংখ্যা কটা আছে, এদিকে কটা সংখ্যা আছে দেখো গণ, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা ইকুয়াল টু গড় পাবা, আর গড় বলা আছে কত 20 বলা আছে, ঠিক আছে। তাহলে এদিকে যোগ করো, তাহলে এদিকে হচ্ছে 12 আর 18 হচ্ছে কত 30, 30 54, 54 এদিকে হচ্ছে 64 69, তাহলে 69 আর এই 5 69 আর এদিকে প্লাস এক্স আছে আর 5 এদিকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 5 20 100, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে 100 মাইনাস হচ্ছে 69, তাহলে এদিকে কত 31, এটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার এক্সের ভ্যালু। এক সপ্তাহের জন্য এক শ্রমিকের গড় আয় হচ্ছে 180, সোমবার থেকে শনিবার পর্যন্ত এত টাকা উপার্জন করেন, তবে রবিবারের আয় কত। 7 সপ্তাহ মানে সোমবার থেকে রবিবারের তার গড় আয় 180, তাহলে মোট আয় কত হবে, তাহলে অ্যাভারেজের সাথে যদি সংখ্যা গুণ করি তাহলে টোটালটা পেয়ে যাব, টোটাল তার আয়টা, তাহলে টোটাল যে ইনকাম সেটা কত হবে, গড় আয় বলা আছে 180, তাহলে 180কে কী করো ওই কত দিন আছে, এক সপ্তাহ মানে 7 দিন, তাহলে 0 7 8 56 6 হাতে থাকলো 5, 7 1 7 12 অর্থাৎ 1260 টাকা। এক সপ্তাহের যে টোটাল তার ইনকাম সেটা হচ্ছে 1260 টাকা। এবার সোমবার থেকে শনিবার তার ইনকাম কত সেটা যোগ করো, তাহলে এদিকে হচ্ছে 100 200 300 400 500 600 700 800, তাহলে এদিকে কত পেলাম 800। তারপরে এদিকে 15 আছে মানে এটাকে 10 ধরো, 10 10 20 70 হচ্ছে কত 90 90 আর 60 হচ্ছে 150 150 আর এদিকে 80 কত হচ্ছে 230 250, তাহলে কত হচ্ছে এদিকে হচ্ছে 1050 হলো। এবার এই শেষের সংখ্যাগুলোকে যোগ করো, 5 2 7 আর এইদিকে 5 5 10, 5 2 7 17 17 আর 5 এগুলো কত হবে 22, তাহলে 2 7 1072, তাহলে এখানে 7 দিনের যে মোট ইনকাম সেটা বলা আছে 1260, আর এখানে দেখো 6 দিনের ইনকাম কত বলা আছে সোম থেকে শনি 1072, তাহলে এখানে এই 7 দিনের আয় থেকে 6 দিনের আয়টা মাইনাস করলে যে আয়টা পড়ে থাকবে সেটাই আমাদের রবিবারের আয় পড়ে থাকবে, তাহলে 1072 এটাকে মাইনাস করো, তাহলে এদিকে 8 8 8 8 16 আদা থাকলো 188 টাকা রবিবারের, তাহলে আয়টা কত পড়ে থাকবে 188 টাকা। একটি অর্ধবৃত্তাকার পথের পরিধি 108 মিটার, অর্ধবৃত্তাকার পথের ক্ষেত্রফল কত,
তাহলে অর্ধবৃত্তাকার পথের পরিধি, তাহলে অর্ধবৃত্তাকার বৃত্ত যদি এরকম হয় তাহলে অর্ধেক এরকম হবে। এবার তোমরা অনেকেই ভুল করবে কি যে বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, এই অর্ধেক মানে অর্ধেক করে দেবে, এটা সমান 108 করবে, অ্যান্সার আসবে না। এখানে আমাদের কি করতে হবে দেখো, এখানে অর্ধেক মানে 2πr, পুরো বৃত্তের যে ক্ষেত্র পরিধি ফর্মুলা হচ্ছে 2πr, এটা তো আমরা জানি। অর্ধেক মানে এটাকে আমরা 2 দিয়ে তো ভাগ করবই। এবার অর্ধেকটা করার জন্য দেখো এখানে কিন্তু আমাদের অবশ্যই ব্যাসটার দরকার হচ্ছে, ব্যাস না হলে কিন্তু আমাদের অর্ধেক বৃত্ত হবে না। তার জন্য আমরা কি করব, এখানে আমরা 2rটাকে যোগ করব ব্যাসটাকে, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা। এটা ইকুয়াল টু হচ্ছে কত, 108 বলা আছে। তাহলে এখানে আমাদের 2 2 কাটা যাবে, এখানে যদি আর কমন নিই তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, পাই মানে হচ্ছে 22/7, আর এদিকে আমাদের 2 পড়ে থাকবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু হচ্ছে কত, 108। তাহলে আর গণিত এদিকে কত হচ্ছে, 7 দুগুণে 14, 14 আর 22 কত হবে, 36, 36 এদিকে 30, 36, এটা ইকুয়াল টু হচ্ছে কত, 108। তাহলে আর ইকুয়াল টু কত হবে, তাহলে 108 আছে, এবার এটা গুণ হয়ে আছে, সমানের এদিকে গেলে ভাগ হয়ে যাবে, আর এই ভাগ হলে কি হয়, নিচেরটা ওপরে আর ওপরেরটার নিচে, তাহলে 7 বাই কী হবে, 36। তাহলে এটা দিয়ে কাটা দিলে কত হবে, 3, 3 6 18, 3 9 10, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু কত হবে, 3 7 21, ব্যাসার্ধ পেয়ে গেলাম 21 সেন্টিমিটার। এবার কি বলা আছে, অর্ধবৃত্তাকার পথের ক্ষেত্রফল। অর্ধবৃত্তাকার অর্থাৎ পুরো বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে πr²। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে, πr², অর্ধেক মানে /2। তাহলে পাই মানে কি, পাই মানে হচ্ছে 22/7, 22/7 ইন্টু r², আর মানে কত, 21 গণিত হচ্ছে 21, তলায় হচ্ছে কত, 2, 7 দিয়ে কাটো 3, ঠিক আছে, 2 দিয়ে এটা কাটো 11, তাহলে এদিকে কত হচ্ছে, 3 একে 3, 3 দুগুণে 6, 63 গণিত 11। তাহলে এদিকে 3 6 3 9, এদিকে 6, এত বর্গ মিটার হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার 693। কোশ্চেন 54, √4 আছে, তাহলে √4 বাইরে বেরিয়ে এসে 2 হবে, যোগ চিহ্ন। এবার এদিকে ব্র্যাকেট, এবার √100 মানে এদিকে বাইরে বেরিয়ে এসে 10 মাইনাস হচ্ছে 9, ঠিক আছে, 9 9 81 হয়, প্লাস এদিকে 3 3 9 মানে দশমিক হচ্ছে 9, একটার আগে দশমিক, যোগ চিহ্ন। এবার এদিকে কত হচ্ছে, 6 6 36, মানে দশমিকের পর 4টা সংখ্যা আছে, রুটের মধ্যে থাকলে সেটা বাইরে বেরিয়ে এসে দুটোর পরে হবে, তাহলে দশমিক, দুটো শূন্য আছে বাইরে বেরিয়ে এসে একটা শূন্য, আর 6² 36 হয়, মানে 0.6, যোগ চিহ্ন একই রকমভাবে 0.04। তাহলে এদিকে এটাকে যদি সলভ করি, প্রথমে আমাদের ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করতে হয়। তাহলে এখানে 10 থেকে 9 বাদ দিলে 1 হবে, যোগ চিহ্ন, এদিকে হচ্ছে কত, 9, যোগ চিহ্ন, এদিকে কত, 6 আর 4 হচ্ছে 10, তাহলে এখানে 0.1, তাহলে এখানে আমরা আর ব্র্যাকেটটা লিখবো না, এখানে হচ্ছে 0.1। এবার এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীটাকে ক্লোজ করে দেব। তাহলে এদিকে 2 প্লাস, তাহলে এদিকে এই 0.9 আর 0.1 যোগ করলে কত হবে, 1.0, তাহলে 1 প্লাস 1 এটা পড়ে থাকবে। এবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তাহলে এখানে 2 প্লাস এদিকে 1 আর 1 যোগ করলে কত হবে, 2, তাহলে এটাকে কত হবে, 2 আর 2 যোগ করলে হবে 4, এটাই হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। একটি চিড়িয়াখানায় খরগোশ ও পায়রা আছে, যদি মাথা গণনা করা হয় তবে 200টি মাথা আছে, পা গণনা করা হয় তবে 580টি পা আছে, কতগুলি পায়রা আছে। তাহলে খরগোশ অর্থাৎ র্যাবিট, আর একটা হচ্ছে পিজন, ঠিক আছে, দুটো আছে। এবার র্যাবিটের পায়ের সংখ্যা কত, মানে আর এখানে মাথার সংখ্যা গণনা করা আছে 200টা। মাথা যতটা থাকে ততটা তো প্রাণী থাকে, মাথা তো আর 2 3টে থাকে না, যতটা মাথা থাকে ততটা প্রাণী থাকে। তাহলে ধরলাম যে 200টা ধরলাম খরগোশ আছে, আর এদিকে ধরলাম যে 200টা পায়রাও আছে, ঠিক আছে। এবার তাদের পায়ের সংখ্যা, এবার এই খরগোশের পায়ের সংখ্যা কটা, 4টা, তাহলে 4 দিয়ে গুণ করলাম, পায়রার পায়ের সংখ্যা 2টো অর্থাৎ 2 দিয়ে গুণ করলাম। তাহলে এর খরগোশের যে পায়ের সংখ্যা সেটা কটা হলো, 800টা হলো, আর পায়রার পায়ের সংখ্যা 400টা হলো। কিন্তু এখানে এই পা গণনা করা হচ্ছে দুটো প্রাণীর, সেটা কত বলা আছে, 580। আবার দুটো প্রাণী যখন বলা আছে পা, তখন সেটাকে আমরা মাঝে লিখব, এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে এটাকে মাইনাস করলে কত হবে, 180 হবে, 400 500 180 হবে।
তাহলে এদিকে হচ্ছে কত, 20তে হচ্ছে 600 আর 200তে হচ্ছে 800, তাহলে 220। 2 দিয়ে 9, 2 দিয়ে কাটা দিলে 11, তাহলে এখানে টোটাল 9 আর 11, টোটাল কতটা মাথা আছে? 9 আর 11 অর্থাৎ 20 ইউনিট কিন্তু মাথা আছে। ঠিক আছে, 9 আর 11 যোগ করলে 20 ইউনিট মাথা আছে, কিন্তু এখানে বলা আছে 200টি মাথা। তাহলে 20 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 200টা। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 10। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 10 হয়, তাহলে এখানে কতগুলি পায়রা আছে? তাহলে কতগুলি পায়রা আছে? 11 ইউনিট। তাহলে 11 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 10 × 11 সমান হচ্ছে 110টি কিন্তু আমাদের এখানে পায়রা আছে। ঠিক আছে, এখানে যখন তুমি পায়ের রেশিও থেকে অর্থাৎ অ্যালিগেশন মেথড ইউজ করবে, তখন তোমরা কী পাবে? এখানে তোমরা মাথার সংখ্যাটা পেয়ে যাবে যে 9 আর 11 হচ্ছে 20 ইউনিট। এ 15 দিনে, বি 20 দিনে, সি 25 দিনে একটি কাজ শেষ করতে পারে। এই তিনটি একসঙ্গে কাজ করে আয় করেছে 4700 টাকা। সি এর শেয়ার কত? তাহলে এ একটা কাজ কত দিনে করতে পারে? 15 দিনে শেষ করতে পারে। বি হচ্ছে 20 দিনে আর সি হচ্ছে 25 দিনে। ঠিক আছে, 25 দিনে। তাহলে এখানে 15 আর 20 লসাগু 60, আর 60 আর 25-এর লসাগু কত হয়? 300। ঠিক আছে, তাহলে 15 দুগুণে 30 অর্থাৎ 20, এদিকে হচ্ছে কত? 15 আর এদিকে 12। সবসময় মনে রাখবে টাকা, এই যে টাকা যে কাজ করে যে টাকাটা পায় সেটা তার ইফিসিয়েন্সির ওপর নির্ভর করে পায়। যার যত ইফিসিয়েন্সি অর্থাৎ যে যত বেশি কাজ করতে পারবে সে তত টাকা কিন্তু ইনকাম করবে। তাহলে এখানে তাদের ইফিসিয়েন্সি কত? এ প্লাস বি প্লাস সি এর যে ইফিসিয়েন্সি সেটা হচ্ছে কত? এদিকে দেখো 20, 30, 40, 47 ইউনিট তিনজনের ইফিসিয়েন্সি। আর এই তিনজনে তারা কত টাকা ইনকাম করেছে? 4700 টাকা। তাহলে 47 ইউনিটের ভ্যালু কত? 4700। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 100। তাহলে এখানে আমাদের কি বলা আছে? এখানে বলা আছে সি এর শেয়ার কত? তাহলে সি এর ইফিসিয়েন্সি কত? 12 ইউনিট। তাহলে 12 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 100 × 12 সমান হচ্ছে 1200। ঠিক আছে, তাহলে সি এর শেয়ার হবে 1200 টাকা। একই রকমভাবে এ বের করতে গেলে আমরা এর 20 ইউনিটের ভ্যালু বের করতাম। 1 ইউনিটের ভ্যালু 100, তাহলে 20 ইউনিটের ভ্যালু কত হবে? 2000 হবে। ঠিক আছে, এইভাবে আমাদের বের করতে হবে। একজন দোকানদার একটি পণ্য নির্দিষ্ট লাভে 540 টাকায় বিক্রি করেছেন। যদি তিনি পণ্যটি 470 টাকায় বিক্রি করতেন, তাহলে প্রাথমিক লাভের 6 ভাগের 1 ভাগের সমান ক্ষতি হয়। পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে পণ্যটির ক্রয় মূল্য ছিল x টাকা। এটা একদম বেসিক, যারা লাভ ক্ষতি না জানো তারা কিন্তু করতে পারবে না। প্রথমে লাভে বলা আছে, তাহলে প্রফিটের ফর্মুলা কি হয়? যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। প্রথমে লাভ বলা আছে, তাহলে প্রফিট ইকুয়াল টু কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 540 টাকায় বিক্রি করেছে, ক্রয় মূল্য ধরলাম x টাকা ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে প্রফিট। লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড় হতে হয়, আর ক্ষতির ক্ষেত্রে এই ক্রয় মূল্যকে বড় হতে হয়। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমাদের একদম বেসিকে যারা শুরু করো তাদের জানা আছে। আর লস ইকুয়াল টু, এখানে তার পরেরটাতে দেখো বলা আছে 470 টাকায় বিক্রি করে প্রাথমিক লাভের 6 ভাগের 1 ভাগের সমান ক্ষতি হয়। তাহলে ক্ষতি ইকুয়াল টু কি? ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। আর বিক্রি করেছে কত টাকায়? 470 টাকায়। ঠিক আছে, এবার এখানে কি বলা আছে? প্রাথমিক লাভের এত ভাগ ক্ষতি হয়। তাহলে প্রাথমিক লাভ কত ছিল? এটা লাভ ছিল, এটার কত? 6 ভাগের 1 ভাগ ক্ষতি হয়। তাহলে এই 6 ভাগের 1 ভাগ, তাহলে এটাও আমাদের কি? এটাও আমাদের হচ্ছে কি? এটাও আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে, এটাও আমাদের বিক্রয় মূল্য, মানে এটা আমাদের লাভে বিক্রয় মূল্য, এটা আমাদের ক্ষতিতে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই 540 মাইনাস এক্স গণিত 1/6 সমান হচ্ছে কত? x মাইনাস 470। এবার এই 1/6টা কোনাকুনি গুণ করে দাও, তাহলে এদিকে 540 এটা থেকে যাবে, মাইনাস x সমান 6-এর সাথে x গুণ করলে 6x, আর মাইনাস হচ্ছে 0, 6 7 42 এর 2 হাতে থাকলো 4, 4 6 24, 4 28, 2800 হচ্ছে 20। মাইনাস 6x সমানের দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস 6x হয়ে যাবে। তাহলে 6x মাইনাস 6xটাকে নিয়ে এলাম, তাহলে প্লাস 6x আছে, মাইনাস xটাকে সমানের দিকে নিয়ে এলাম, তাহলে প্লাস x হলো। আর এদিকে আমাদের 540 ছিল, মাইনাসটাকে সমানের দিকে গেলে হবে প্লাস 2820। তাহলে এদিকে হচ্ছে 7x, এটা ইকুয়াল টু কত? তাহলে এদিকে 0, 4 আর 2 হচ্ছে 6, 8 আর 5 হচ্ছে কত? 13, আর এদিকে 3, 3360। 7 দিয়ে এটা কাটা দাও, 5 7 35, তাহলে 4 7 28,
7 8 56, এদিকে একটা শূন্য, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম 480 পেলাম। ক্রয় মূল্য কত ধরেছিলাম এক্স ধরেছিলাম, আর এক্সের ভ্যালু কত পেলাম 480 পেলাম। অপশান বি কিন্তু এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, এর অনুপাত যথাক্রমে 1:2 করতে আরও কত জল যোগ করতে হবে? তাহলে এখানে মিল্ক আর ওয়াটারের যে রেশিও সেটা কত বলা আছে 2:1 বলা আছে। টোটাল মিশ্রণটা কত ইউনিটের 3 ইউনিটের, আর এখানে বলা আছে 60 লিটারের মিশ্রণ। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 60, 1 ইউনিটের ভ্যালু কত 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20। তাহলে এখানে এই দুধ কতটা আছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু বের করো, আর এদিকে আমাদের 1 ইউনিটের ভ্যালু বের করো। তাহলে দুধ হবে 20 দুগুণে 40 আর জল হচ্ছে 20। তাহলে এখানে দুধের পরিমাণ হচ্ছে 40 লিটার আর জলের পরিমাণ হচ্ছে 20 লিটার। কতটা জল যোগ করতে হবে, ধরলাম x লিটার জল যোগ করতে হবে, তবে যে রেশিওটা হবে সেটা হবে 1:2 অনুপাতে। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে ওপরে 40, তলায় কত তলায় হচ্ছে 20 প্লাস এক্স, এটা ইকুয়াল টু কত 1/2। কোনাকুনি গুণ করো 4 20 80, এটা ইকুয়াল টু কত 20 প্লাস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে 80 প্লাস 20টা এদিকে গেলে -20 হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু কত 60 লিটার আমাদের কিন্তু আর জল যোগ করতে হবে। অর্পিতা অনলাইনে পড়াশোনা করার জন্য একটি ট্যাবলেট কিনতে চেয়েছিল। সে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল যার দাম 15,300 টাকা। অর্পিতা যদি এই অর্ডারে 15% ছাড় পেয়ে থাকে তবে ট্যাবলেটের আসল দাম কত? ট্যাবলেটের আসল দাম ধরলাম যে 100 টাকা ছিল, ঠিক আছে। অর্পিতা 15% ছাড় পেয়েছে মানে 85 টাকায় নিশ্চয়ই কিনেছে। 85% ছাড় পেয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে 85 টাকায় কিনেছে, কিন্তু এখানে বলা আছে 15,300 টাকায় অর্পিতা কিনেছে। তাহলে 85 ইউনিটের ভ্যালু কত 15,300, 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 15,300 তলায় হচ্ছে কত 85, আর এখানে আমাদের আসল দাম কত, আসল দামটা ধরেছিলাম আসল দামটা 100, তাহলে এখানে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে হচ্ছে 15,300 তলায় হচ্ছে 85 ইন্টু হচ্ছে 100, তাহলে 5 17 85, 5 দিয়ে হচ্ছে 20, 90 7 9 63, তাহলে এটা দিয়ে কাটা দিলে কত হবে 9 অর্থাৎ 900, তাহলে এদিকে 9 দুগুণে 1800, সরি 9 দুগুণে 18, এদিকে 3টা 0, 18,000 হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। যে ট্যাবলেটের যে আসল দাম ছিল সেটা হচ্ছে 18,000 টাকা। 4 টু দি পাওয়ার 6 গণিত 2 টু দি পাওয়ার কিউব, মানে 2 কিউব পাওয়ারের আবার স্কোয়ার আছে, তাহলে 3-এর সাথে 2 গুণ করে দাও 6 হবে, ভাগ আছে মানে তলায় লিখব 8-এর স্কোয়ার, তাহলে এখানে 2-এর পাওয়ারে কিউব হয় 8 হয়, আর এখানে আবার স্কোয়ার আছে তাহলে এটাকে স্কোয়ার করলাম, ঠিক আছে। তারপর গণিত হচ্ছে কত 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, তাহলে এদিকে হচ্ছে ওপরে হচ্ছে 4 টু দি পাওয়ার 6 গণিত 2 টু দি পাওয়ার 6, তলায় হচ্ছে কত এখানে 3 দুগুণে 6 2 টু দি পাওয়ার 6, গণিত হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 4 টু দি পাওয়ার 4 স্কোয়ার, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6 এটা কাটা যাবে, এখানে 4 2 আছে, দুটো 4 আছে, আর এখানে ওপরে 6টা, তাহলে ওপরে কটা পড়ে থাকবে 4 টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, তাহলে আর এদিকে তলায় তাহলে ওপরে 4 টু দি পাওয়ার 4, তলায় 3-এর স্কোয়ার, তাহলে এখানে 3-এর স্কোয়ার, তলায় দেখো 9 একটাই অপশানে আছে, আর ওপরে 4-এর পাওয়ারে হচ্ছে 4 মানে হচ্ছে কত 256, 4কে 4 বার গুণ করলে কত হয় 256, অপশান বি এটাই আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 70 এরকম একটা অঙ্ক করলাম যে মাথা গণনা করলে 450টা, পুরুষ ও ছাগল আছে, পা গণনা এর আগে এই কত নম্বর একটা করলাম খরগোশ আর পায়রা ছিল, তো এখানে আমাদের পুরুষ আর ছাগল বলা আছে, তাহলে ম্যান আর একটা হচ্ছে গড, ঠিক আছে। এবার মাথা ধরলাম যে মানুষ 450টা আছে, ছাগলও 450টা আছে, মানুষের পা 2টো, ছাগলের পা 4টা, তাহলে পায়ের যে সংখ্যা হচ্ছে এদিকে হচ্ছে 900 আর এদিকে হচ্ছে 0 4 5 20 4 4 16 1800, আর এদিকে মোট পা গণনা সেটা হচ্ছে 990টি, এটাকে মাইনাস করলে কত হবে 1800 থেকে 990 মাইনাস করো, তাহলে একে হচ্ছে 800 810, তাহলে এদিকে হচ্ছে কত 810, আর এদিকে কত হচ্ছে 90, 9 9 81, 9:1, তাহলে এখানে আমাদের যে মাথার সংখ্যা পাবো, পায়ের অ্যালিগেশন করে আমরা মাথার সংখ্যা পাবো,
ঠিক আছে। 9 আর 1 হচ্ছে টোটাল মাথার সংখ্যা কত পেলাম 10 ইউনিট, কিন্তু এখানে বলা আছে 450, তাহলে 10 ইউনিটের ভ্যালু 450, 1 ইউনিটের ভ্যালু কত 45। তাহলে এখানে আমাদের ছাগল কটা আছে, তাহলে ছাগলের ইফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম 45, তাহলে 45টি কিন্তু ছাগল আছে। অমর তার বাড়ি থেকে x কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অফিসে যায়, 40 মিনিটে পৌঁছায় এবং সে যদি 18 কিলোমিটার ঘন্টা দ্রুত গতিতে যায়, মানে কি এখানে একটু লাইনটা একটু আছে, এখানে হবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা যদি স্পিডটা বৃদ্ধি করে, ঠিক আছে। এখানে এটাকে একটু দ্রুতর জায়গায় একটু করবে, যে গতিটাকে কি করবে বৃদ্ধি করবে, তবে সে 20 মিনিটে পৌঁছে যাবে। বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্বটাকে ডি ধরলাম। তাহলে ডিস্ট্যান্স ইকুয়াল টু কি, ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড আছে x কিলোমিটার প্রতি ঘন্টা আর এদিকে টাইম হচ্ছে 40 মিনিট, মিনিটটাকে ঘন্টায় করো অর্থাৎ 60 দিয়ে ভাগ করতে হয়। একই রকমভাবে আর একটা ডিস্ট্যান্স কত হবে, তার এত গতিবেগটা বৃদ্ধি করলো, তাহলে প্রথমে তার এই গতিবেগ কত ছিল x কিলোমিটার প্রতি ঘন্টা, এবার বৃদ্ধি করলো মানে কত হলো 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে যদি বৃদ্ধি করা না বলে তাহলে অ্যান্সার কিন্তু হবে না, মানে কোশ্চেনের উত্তর কিন্তু আনতে পারবে না। এখানে বৃদ্ধি যদি বলে তবেই অ্যান্সার আসবে। আর এখানে আর.এস. আগরওয়াল স্যারের বইয়ে আছে, দেখবে এখানে দেখবে আর.এস. আগরওয়ালের যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বইটা আছে সেটাতে তোমরা দেখবে যে এখানে বৃদ্ধি বলা আছে, যে 18 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা বৃদ্ধি করলো, তাহলে আগে x ছিল এবার বৃদ্ধি করলো মানে এটা হলো, তাহলে এটা হলো কি তার স্পিড ইন্টু টাইম, 20 মিনিটে পৌঁছাচ্ছে, তাহলে 20 মিনিট, মিনিটটাকে ঘন্টায় করে দাও এটা, তাহলে এটাও ডিস্ট্যান্স এটাও ডিস্ট্যান্স, তাহলে এটা কি হবে ইকুয়াল হবে। তাহলে x গণিত 40/60 এটা সমান কত x প্লাস 18 আর এদিকে হচ্ছে কত 20, তলায় হচ্ছে 60, তাহলে এদিকে এই 60 তো কাটাই যাবে, 20 দিয়ে কাটো, 20 দুগুণে 40, তাহলে এদিকে হচ্ছে কত 2x, এটা ইকুয়াল টু কত x প্লাস 18, তাহলে 2x থেকে এই xটা মাইনাস হয়ে যাবে, একটা x মাইনাস করলে কত হবে x হবে, এটা ইকুয়াল টু 18, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা কত 18, আর x কোনটা তার গতিবেগ, তাহলে তার গতিবেগ পেয়ে গেলাম অর্থাৎ স্পিড পেয়ে গেলাম কত 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দূরত্বটা বের করো, ঠিক আছে। এবার দূরত্বটাকে বের করো, তাহলে দূরত্ব ইকুয়াল টু কি, দূরত্ব ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে এইটা করতে পারো, কিংবা এইটা তো আমি সেকেন্ড ডেটটা করতে যাব না কারণ অনেকটা বড় হয়ে যাবে, প্রথমে আবার যোগ করতে হবে, আবার এটা করতে হবে। তো এখানে আমরা x গণিত x কত আছে 18 গণিত 40/60, তাহলে 40/60, তাহলে এটা ইকুয়াল টু ডিস্ট্যান্স, তাহলে এখানে 4 দিয়ে কাটা দিলে 2, 4 দিয়ে কাটা 3, 3 দিয়ে কাটা দিলে 3 6 18, 6 দুগুণে 12, ঠিক আছে। 12 কিলোমিটার প্রতি ডিস্ট্যান্স আছে না, তাহলে 12 কিলোমিটার হয়ে যাবে, এটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। যে অফিস থেকে বাড়ি থেকে অফিসের দূরত্ব সেটা হবে 12 কিলোমিটার। কোশ্চেন 74, 4 জন লোক 20 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 10 জন ওই একই কাজ কত দিনে শেষ করবে। তাহলে আমরা এমন-ডিয়নের ফর্মুলা অ্যাপ্লাই করব, যে 4 জন লোক 20 দিনে কাজটা শেষ করতে পারে, তবে 10 জন লোক কত দিনে, অর্থাৎ দিন আমাদের বের করতে হবে। 10 দিয়ে কাটো 20, তাহলে দিন ইকুয়াল টু কত 8 দিনে। এ ও বি একটি কাজ 60 দিন ও 20 দিনে সম্পূর্ণ করতে পারে, উভয়ে একসঙ্গে করলে কাজটি শেষ করার জন্য তাদের দ্বারা গৃহীত সময় নির্ণয় করুন। তাহলে এখানে আমাদের কিছুই নয়, এটার একটা শর্ট ট্রিক আছে, মানে 60 আর 20 লসাগু, তারপর এফিসিয়েন্সি বের করব, আবার লসাগুকে মানে টোটাল কাজ দিয়ে ভাগ করব, এত কিছু করব না। 60 গণিত 20 আর এদিকে 60 আর 20 যোগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এদিকে হচ্ছে 60 গণিত 20 আর এদিকে হচ্ছে কত 80, 0 0 কাটো, 4 4 দিয়ে কাটো, 4 15 60, তাহলে এখানে 15 হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। একটি ভবনের কাজ শেষ করতে 30 জন শ্রমিক যদি 18 দিন সময় নেয়, তাহলে একই কাজ 20 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে। তাহলে এটাও এমন-ডিয়নের ফর্মুলা, যে 30 জন শ্রমিক 18 দিনে কাজটা সময় নেয়, তাহলে 20 দিনে কতজন শ্রমিক, অর্থাৎ ম্যান আমাদের বের করতে হবে। তাহলে এদিকে 0 0 কাটো, এদিকে 2 দিয়ে 9 দুগুণে 18, তাহলে ম্যান ইকুয়াল টু 3 9 27, তাহলে 27 জন কিন্তু মানুষের কিন্তু প্রয়োজন হবে। একই কাজ করতে 20 দিনে শেষ করতে 27 জন শ্রমিক লাগবে। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল, প্রায় 30টার কাছাকাছি অঙ্ক ছিল। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর 7কে সাবস্ক্রাইব হতে বেশি দেরি নেই, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।